আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আবারও স্বাধীনতার অভিনন্দন। দেশের বর্তমান অবস্থা, আজকে রাজপথে দেখলাম আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা, ছাত্ররা এবং জনতার ঐক্যে রাজপথে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, খুব দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করছে এবং সাধারণ জনগণের মাল সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা কাজ করছে। এ থেকে আমাদের রাজনৈতিক দল এবং পুলিশ র্যাবের অনেক শিক্ষণীয় কিছু আছে, যে জাস্ট ভালো একটা নিয়ত ইন্টেনশন থাকলে এবং সৎ ইচ্ছা থাকলে, ব্যক্তি স্বার্থে ঊর্ধ্বে উঠলে মানুষ কত কিছু করতে পারে। দেশের অবস্থা দিন থেকে দিন সাধারণ হবে। দেশ ইনশাল্লাহ যে স্বাধীনতা লাভ করেছে সেই স্বাধীনতার ফল ভোগ করবে ইনশাল্লাহ, আশা রাখি। তবে বর্তমান পরিস্থিতি দেশের খুবই লাজুক। অর্থনৈতিক দিক থেকে বলেন, রাজনৈতিক দিক থেকে বলেন, সব কিছু দিক থেকে বর্তমানে আমাদের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে একত্রিত হয়ে, ইউনাইটেড হয়ে কাজ করতে হবে। আমাদের এই হাজারো ছাত্র জনতা রক্তের দ্বারা অর্জিত এই স্বাধীনতার রক্ষার জন্য কিছু বিনীত নিবেদন আছে, স্পেসিফিক করে বলবো। রাষ্ট্রের যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার হবেন, তাদের প্রতি একটা বিশেষ অনুরোধ। অলরেডি আমাদের ছাত্র জনতার যে ঐক্য ফ্রন্ট, স্যার আসিফ নজরুল স্যারের সাথে আমাদের স্টুডেন্টদের যে ইউনিট, তারা স্যার ডক্টর ইউনুস স্যারকে রিকমেন্ড করে একটা অন্তর্বর্তীকালীন সরকার 14 থেকে 15 জন সদস্যের তারা তালিকা দিয়েছেন। আমি বাকিদের নাম জানি না, তবে আশা করি যে সেইটার মধ্যে আসিফ নজরুল স্যার নিজে থাকবেন। স্যার সলিমুল্লাহ স্যারকে রাখা হবে আশা করি, কারণ স্যার সলিমুল্লাহ স্যার আমাদের খুবই সম্মানের জায়গার একজন শিক্ষক এবং তিনি সকল মানুষের কাছে খুব গ্রহণযোগ্য। এবং যারা রাজনৈতিক ট্যাগ পাননি এরকম ব্যক্তিদেরকে রাখা হোক এবং তাদেরকে একটা ভালো সময় দেওয়া হোক। কারণ গত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেই অবস্থা তৈরি করেছে গত 15 বছরে, যেটা আমরা বর্তমানে ভোগ করছি, যার ফল পুলিশ র্যাব সহ সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দলীয়করণ, এটা খুব ভয়ঙ্কর একটা কাজ। যে তারা এটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে কতটা রয়্যাল থাকা যায়, যে ব্যক্তিটা তার ব্যক্তিগত একটা ব্যক্তি শেখ হাসিনার প্রতি অনুগত, সে তার যোগ্যতা বা প্রতিভা না থাকা সত্ত্বেও সেই জায়গায় পৌঁছে গেছে। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে যেটা করার রাষ্ট্রের জন্য, সেটা হচ্ছে একটা সময়, রাষ্ট্রকে একটু সময় দিতে হবে। যারা অন্তর্বর্তীকালীন সরকার হবে তাদেরকে একটা ভালো সময় দেওয়া উচিত এবং এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে অবশ্যই তাদেরকে রাখা উচিত যাদেরকে সকল জনগণ গ্রহণ করে, মানে যাদের কোনো রাজনৈতিক ট্যাগ নেই, অথবা যদি রাজনৈতিক ট্যাগ থাকেও তাহলে প্রত্যেক রাজনৈতিক দল থেকে কাউকে না কাউকে নেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত অভিমত। তবে যারাই এই অন্তর্বর্তীকালীন সরকার হবেন তাদের প্রতি একটা বিশেষ রিকোয়েস্ট হচ্ছে এই, যে যাদের উপর এই ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্ট জুলুম অত্যাচার করেছে তাদের ন্যায় বিচার দেওয়া এবং তাদের যতটুকু মানে পসিবল তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা এবং তাদের আরও অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধকরণ, পুলিশ র্যাব সহ বিভিন্ন সরকারি সংস্থা, বিচার বিভাগ, তারপর আমাদের মিডিয়াগুলো, এগুলোকে রাষ্ট্রীয় রাজনৈতিককরণ থেকে বের করে আনা, যেটা অনেক কঠিন। কারণ গত 5 থেকে 15 বছর যেই নিয়োগগুলো হয়েছে সবগুলো রাজনৈতিক নিয়োগ ছিল, এগুলোকে সম্পূর্ণ বাতিল করা সম্ভব হবে না। তো যাদের দ্বারা এই ছাত্র জনতা আন্দোলনে হত্যা সহ জঘন্য অপরাধ হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বাকিদেরকে সাধারণ ক্ষমা করে তাদেরকে তাদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধটা জাগ্রত করে
তাদেরকে রাষ্ট্রের কাজে নিয়োগ করা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে তাদের পার করতে হবে এবং রাষ্ট্রের জনগণের অনুভূতি বুঝতে হবে, জনগণের চাহিদা বুঝতে হবে, জনগণকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য একটা বিশেষ সময় প্রয়োজন। আমি কথাগুলো বলছি এই কারণ কিছু রাজনৈতিক দলগুলো আশা করে যে 2 মাস 3 মাস খুব কম সময়ের মধ্যে নির্বাচন দিন। এটা করলে আসলে আমাদের স্বাধীনতাটা এভাবে রক্ষা হবে না। যে আন্দোলনটা করেছে আমাদের ছাত্র জনতারা, সেটা আসলে সেভাবে লাভ করতে পারবে না। আমরা চাই না এক ফ্যাসিস্ট সরকারের বদলে আরেকটা ফ্যাসিস্ট সরকার আসুক। আমরা চাই প্রকৃত অর্থে মুক্তি, চাই বাক স্বাধীনতা, চাই বৈষম্যহীন একটা দেশ, যে দেশে সকলে সকলের আপন, যেখানে আমার ভিন্ন মত যারা পোষণ করবেন তারা আমার কাছে সমান সম্মান পাবেন, যদিও তার সাথে আমার মতের ভিন্নতা থাকতে পারে। আজকে একজন টকশোতে বলছিলেন যে যারা বর্তমানে এখনও আওয়ামী লীগকে সমর্থন করছেন তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বা তাদেরকে এরকম অপমান করাটা কি ঠিক হচ্ছে কি না? না, অবশ্যই হচ্ছে না। কারো ভিন্নমত থাকতেই পারে, কিন্তু যারা সেই সরকারের সময় দেশের জনগণের উপর জুলুম করেছে, নিপীড়ন করেছে, তাদেরকে বিচারের আওতায় আনাটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা প্রধান লক্ষ্য। যারা রাষ্ট্রীয় সরকারে আসবেন তাদের জন্য বিনীত নিবেদন যে আপনারা বিশেষ করে যারা মেধা এবং যোগ্যতাহীন, শুধুমাত্র দলীয় পরিচয় চাকরিতে এসেছেন, পুলিশ, র্যাব অথবা যে কোনো মন্ত্রণালয়ের হোক, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চাকরিচ্যুত করুন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা ইতিহাসে ভুল করে এসেছি অলরেডি। রক্ষী বাহিনীকে স্বাধীন মুক্তিবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অন্তর্ভুক্ত করে তৎকালীন সরকার যে ভুল করেছিল সেই ভুলটা পুনরাবৃত্তি করবেন না দয়া করে। কারণ কিছু বিশ্বাসঘাতকের জন্য দেশ আবারও ভবিষ্যতে বিপদে পড়তে পারে। তাহলে একটা বড় ভ্যাকুয়েশন বা শূন্যতা তৈরি হতে পারে রাষ্ট্রে, যে বিশেষ করে কিছু দলীয় নেতা কর্মীদের যাদের যোগ্যতা ছাড়াই জাস্ট দলীয় চামচামির জন্য, আমি কথাটা খারাপ শোনালো ইউজ করছি, এই কারণে তাদেরকে পুলিশে চাকরি দেওয়া হয়েছে, র্যাবে চাকরি দেওয়া হয়েছে, বিভিন্ন সচিবালয়ে চাকরি দেওয়া হয়েছে, বিভিন্ন ঊর্ধ্বতন কর্মরত পোস্টে চাকরি দেওয়া হয়েছে সরকারি। এই তাদেরকে বহিষ্কার কেন করতে হবে? তাদেরকে বহিষ্কার করতে হবে জাতির স্বার্থে, যেন জাতি তাদের দ্বারা আর কোনো ক্ষতির সাধন না করতে পারে জাতির জনতার। এবং তাদের যে শূন্য পদগুলো হবে সেটা আমাদের সরকার চাইলে যারা অবসরে গেছেন যোগ্য তাদেরকে ফিরিয়ে এনে অথবা নতুন নিয়োগ দিয়ে, যাদের রাজনৈতিক কোনো পরিচয় নেই তাদেরকে নতুন করে নিয়োগ দিয়ে সেই পদগুলো পূরণ করতে পারেন। এবং সেটাই হবে যোগোপযুক্ত এবং জনতার মননপূর্ণ একটা সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে গেলে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে হবে, সেটাকে একটু ভালো সময় দিতে হবে, বছরের উপরে তাদের সময় দিতে হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। বর্তমানে আমাদের রাজনৈতিক দলগুলোর অবস্থা খুবই খারাপ। আমি এই বিষয়ে আগে আলোচনা করেছি, বিশেষ করে নাম নিয়ে বলি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি, যেটা আমার একটা সম্মানের ব্যক্তি জিয়াউর রহমান তার দল, তাদের এবং জামাত ইসলাম বলুন বা বামপন্থী জাসদ বাসদ যাই বলুন না কেন, প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো যে আপনারা জনতার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনাদেরকেও জনতার সাথে মিলিত হতে, জনতার সাথে জনতার সেন্সেশন উপলব্ধি করতে, বর্তমান জেনারেশনের চাহিদা বুঝতে সময় লাগবে। এই সময়টুকু আপনাদেরও প্রয়োজন। আপনারা জনতার সাথে মিশুন, জনতার কাছে যান, জনতার কাছে আপনাদের গ্রহণযোগ্যতা তৈরি করুন এবং রাষ্ট্রকে একটা সময় দিন, যে সময়ে রাষ্ট্রে এই মেরামতটা করতে পারে, সংশোধনটা করতে পারে।
যার কারণে রাষ্ট্রের সকল ব্যক্তি উপকৃত হবে। বাক স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, নির্বাচন অবশ্যই হবে এবং বাংলাদেশের জনগণ তার ইচ্ছা মতো দল নির্বাচিত করবে ইনশাল্লাহ। তবে তার জন্য এই সরকারকে যেমন সময় দিতে হবে, তেমনি আমাদের রাজনৈতিক দলগুলোর প্রয়োজন তাদের নিজেদেরকে সুসংগঠিত করা, নিজেদেরকে মানুষের মনের মতো করে গড়ে তোলা, মানুষের সাথে তাদের সম্পর্ক বাড়িয়ে তোলা। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। আমি নিয়ে আলোচনা করেছি একটা আলোচনায় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের 3টা উইং থাকে মিনিমাম। এক হচ্ছে তৃণমূল, যারা জনগণের সাথে তাদের সম্পর্ক বজায় রাখে একেবারে মাঠ পর্যায়ে, তারা হচ্ছে জনগণের সাথে পালসেশন রাখে, তারা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের হার্ট। সেকেন্ড একটা লেভেল থাকে যারা তাদের কাছ থেকে নেতৃত্ব নিয়ে সংসদে যে জনতার প্রতিনিধিত্ব করেন প্রতিটা আসন থেকে, সেটা হচ্ছে দ্বিতীয় লেয়ার। আর তৃতীয় লেয়ারটা হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় যান এবং সেই জনতার আশা আকাঙ্ক্ষাকে পুনর্বাস্তবায়ন করেন সংসদে বিভিন্ন আইন কানুনের মাধ্যমে বা বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে তার পুনর্বাস্তবায়ন করেন। তো এই 3টে উইংকে সচেতনভাবে 3টে উইংয়ের জায়গায় প্রতিষ্ঠা করতে হবে এবং জনতার পাশে এসে দাঁড়াতে হবে, জনতার পালসেশন বুঝতে হবে। আপনাদেরকে নিজেদের গ্রহণযোগ্যতা আবার প্রমাণ করতে হবে প্রথম থেকে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি বলছি যে আপনাদের নিজেদের গ্রহণযোগ্যতা আবারও তৈরি করুন। এমন কোনো সিচুয়েশন দয়া করে তৈরি করবেন না যাতে তৃতীয় কোনো শক্তি বহির্বিশ্বের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত হানতে পারে। আজকে ডক্টর একজন বলছিলেন যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেওয়া হলো কেন। তার একটা সুন্দর উত্তর হচ্ছে যে কারণে শেখ মুজিবুর হত্যাকারীদেরকেও পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারণ কিছু সময় মানুষকে, আমার মনে হয় শেখ হাসিনাকে যদি পালিয়ে যেতে না দেওয়া হতো, আপনার কি মনে হয় যে দেশে এত তাতে শান্তি ফিরে আসতো? শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেওয়ার কারণেই আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে গেছে। পুলিশ যারা স্বপ্রণোদিত হয়ে রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে জনগণের উপর গুলি চালাচ্ছিল, তারা বুঝতে পেরে গেছে যে তারা ফাঁদে পড়ে গেছে। তারা এতদিন যার জন্য সার্ভ করে গেছে তারাই তাকে ছেড়ে পালিয়ে গেছে। মন্ত্রী থেকে এমপি লেভেলে সকল নেতারা বুঝে গেছে যে তারা বিপদে পড়ে গেছে। যদি শেখ হাসিনা এক্সিট না পেতেন, সেফ এক্সিট, তাহলে কি সেটা সম্ভব হতো? এখন আমাদের সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে হবে। সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌম রক্ষার জন্য সবসময় কাজ করে গেছে, বর্তমানে করছে এবং আশা করি ভবিষ্যতেও করবে। সেনাবাহিনীর প্রতি বিশেষ নিবেদন এই, আমাদের জনগণের পাশে থাকুন। দেশের যেই অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার একটা মহল চেষ্টা করছে তাদের দমন করুন। ছাত্র জনতার পাশে থাকুন, মানুষকে সেবা দিন। মানুষের বিশ্বস্ততা আপনাদের সাথে আছে, মানুষের বিশ্বাস আপনাদের সাথে আছে, জনতার বিশ্বাস আপনাদের সাথে আছে, এই জনতা আপনার পাশে আছে। আজকে আমাদের বর্তমান ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের যিনি দায়িত্ব পেয়েছেন, তিনি 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন বর্তমানে যারা পুলিশের কর্মরত আছেন তাদের প্রত্যেককে কর্মস্থানে ফিরে আসার। পুলিশ এবং র্যাব ভাইদের বলবো, বিনীত নিবেদন, আপনারা আপনাদের কর্মস্থানে ফিরে যান। যদি না আপনারা কোনো ক্রাইম করে থাকেন, তাহলে সেটার জন্য আপনারা নিজেরা দায়ী থাকবেন, বিচার হবে। তবে যারা ক্রাইম করেননি, যারা তাদের দায়িত্ব পালনে ছিলেন, চেইন অফ কমান্ডের মধ্যে ছিলেন, হ্যাঁ, চেইন অফ কমান্ড মানতে হয়। জনগণকে বুঝতে হবে যে একটা বাহিনীর একটা লোক চাইলে অনেক কিছু করতে পারে না। চেইন অফ কমান্ড বলে একটা জিনিস থাকে বাহিনীকে। তাই জনগণ, ছাত্র জনতা আপনাদেরকে বলেছে যে আপনারা আপনাদের নিজেদের কর্মসংস্থানে ফিরে আসুন এবং দেশের ন্যায় বর্তমানে যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব গ্রহণ করুন আবার পুনরায়। এবং এই শিক্ষা নিন একটা, যে আপনারা নিজেরা আর কখনও জীবনে রাজনীতিকের করণ হবেন না। কারণ আপনাদের বেতন দেওয়া হয় সরকারের পক্ষ থেকে না, জনতার ট্যাক্সের টাকা থেকে। এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এর আগেও বলেছি যে আপনি যেমন ছাত্রদল করলেন, ছাত্রলীগ করলেন না ছাত্র শিবির করলেন, সেটা গুরুত্বপূর্ণ না। যখনই আপনি র্যাব, পুলিশ, বিজেপি অথবা আর্মি ইউনিফর্ম পরেন, তখনই আপনার উপরে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্ব রক্ষার একটা মহান দায়িত্ব এসে বর্তায়। দয়া করে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। পুনরায় 24 ঘন্টার মধ্যে নিজেদের কর্মস্থানে রিপোর্ট করুন এবং ছাত্রদের যে কষ্ট হচ্ছে তাদের পাশে এসে দাঁড়ান।
তারা আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছে, তাদের কাছ থেকে শিখুন। আমাদের অনেক কিছু শেখার আছে আমাদের সন্তানদের কাছ থেকে। এই জাতি হিসেবে আমরা নিজেদেরকে উন্নত করতে পারি যদি নিজেদেরকে একত্রিত করতে পারি। ছাত্র জনতার প্রতি বিশেষ অনুরোধ হচ্ছে এই যে বর্তমানে দয়া করে কিছু সময়ের জন্য হলেও নিজেদের কষ্টের জুলুমের কথাগুলো ভুলে যেয়ে তাদেরকে একটু ক্ষমা করুন, একটু সময় দিন। আপনাদের ন্যায় বিচার আপনারা পাবেন ইনশাল্লাহ। আমি নিজে একজন ব্যক্তিগতভাবে মজলুম এই ফ্যাসিস্ট সরকারের, শেখ হাসিনা সরকারের আয়নাঘর দেখে আসা মানুষ। আমি আমার ব্যক্তিগত যেভাবে আমার উপর যারা অত্যাচার করেছেন আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, এবং কথা বলেছি এই সরকার থাকা অবস্থাতেও সরকারের বিষয়ে কথা বলেছি, এখনও বলছি, এই কারণে যে আমার জায়গা থেকে, আমার এই জায়গা থেকে, ন্যায়ের জায়গা থেকে, আমার ব্যক্তিসত্তার জায়গা থেকে দেশের যদি উন্নয়ন প্রয়োজন তাহলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে। বর্তমানে যারা ক্ষমতা নেবেন তাদেরকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনতার কথা চিন্তা করতে হবে, মনে রাখতে হবে। আজকে থেকে আপনারা একটা শিক্ষা নিন। আমার এলাকার এমপি চলে গেছেন, তিনি অজস্র কোটি টাকার মালিক হয়েছিলেন, অজস্র জায়গা জমি দখল করেছিলেন, এখানে তার শত শত বাড়ি আছে, দেশে বাংলাদেশে শত শত বাড়ি আছে। আমি অবাক হয়ে চিন্তা করি তিনি কি একটা বাড়ি নিয়ে যেতে পারছেন পালানোর সময়? তিনি কি এখন পারবেন একটা সম্পদ বিক্রি করে সেটার অর্থ দেশে নিতে? পারবেন না। দেখুন ভাগ্যের পরিণতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার। আগস্ট মাস, 12টা মাসে একটা বছর হয়। এই আগস্ট মাসেই শেখ হাসিনা তার ক্ষমতা হারালো, যেই আগস্ট মাসে তার পিতা স্বৈরাচার হওয়ার কারণে ক্ষমতা হারিয়েছিলেন। আবার তার ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, তার পিতার মৃত্যুর পর তিনি তার সন্তান নিয়ে ওয়াজেদ সাহেবের সাথে, তার বোন শেখ রেহানার সাথে যেই বাড়িতে ভারতের অবস্থান করেছিলেন 6টা বছর, এতিমের মতো সম্পদহীনভাবে ক্ষমতা আসার আগে, ঠিক আজকে সেই বাড়িটাতেই তাকে তার ভাগ্য নিয়ে আবার দাঁড় করিয়েছে সেই একই অবস্থায়। তা আপনারা কি করলেন? এমন কি উপার্জন করলেন জনগণের ক্ষতি করে, এত মানুষের অভিশাপ নিয়ে, যা আপনারা আর কিছুদিন পর মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড়াবেন তখন সেটা উপস্থাপন করবেন? এমন কি কিছু জীবনে করে ফেলতে পারছেন আপনারা ফ্যাসিস্ট হয়ে, একনায়ক হয়ে, যে আপনারা এমন কিছু করতে পারছেন যেটা আপনারা নিয়ে যেতে পারবেন পরকালে, অথবা এই দুনিয়াতেই এমন কি কিছু করে যেতে পারছেন? এটা থেকে বর্তমান সরকার এবং পরবর্তীকালে যারা গণতান্ত্রিকভাবে সরকারে আসবেন তাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। আমাদের পুলিশ এবং র্যাবের শিক্ষার যে ন্যায় নীতি, বাহিরে যখন যাবেন তখন আপনাদের নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। আমার খুব কষ্ট লেগেছে এটা দেখতে, যে পুলিশ র্যাব আমাদের জনগণের ন্যায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন এতগুলো বছর, বাংলাদেশের ইতিহাসে কখনো তাদের পালাতে হয়নি। আজকে আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে কেন আপনাদের পালাতে হলো? নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনারা কি সেই দায়িত্ব পালন করেছিলেন? আপনারা কি কখনো মজলুমদের কথা চিন্তা করেছিলেন যে মজলুম মানুষটা হয়তো ন্যায় দুনিয়াতে আছে, তার হায়টা রয়ে গেছে আপনাদের জন্য? এই হিসাবটা আপনারা পরকালেও দিতে হবে। পরকালে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। কত সম্পদ অর্জন করতে পারছে প্রদীপ কুমার, কত সম্পদ অর্জন করতে পারছে বিপ্লব, কত সম্পদ অর্জন করতে পারলেন ভাতের হোটেলে হারুন, যে আজকে ইতিহাস সে তাদের নাম গালি হিসেবে বিবেচিত হচ্ছে। একজন আজকে টকশোতে বলছিলেন যে আওয়ামী লীগকে আগামী সংসদ ইলেকশনে সম অধিকার দেওয়া উচিত। আবার তিনি বললেন যে যেই খুন, যে রক্ত, ছাত্র জনতার রক্ত যেই দলের নেতাকর্মীদের হাতে, যেই দলটার নামের সাথে লেগে আছে, সেই দলটাই আমাদের জাতির কাছে একটা অভিশপ্ত, একটা দুঃস্বপ্নের মতো হয়ে গেছে। আওয়ামী লীগ নামটাই আজকে একটা গালি হয়ে গেছে। আমাদের নায়ক ইলিয়াস কাঞ্চন স্যার বলেছিলেন যে এমন যেন না হয় যে এই গালিগুলো হয়ে যায়, কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস তাদেরকে আবারও সেই গালিতে নিয়ে পরিণত করলো। আওয়ামী লীগ আজ একটা গালি, ছাত্রলীগ আজ একটা গালি হয়ে গেছে, আর বাকিদের নাম নাই নিলাম। প্রত্যেকেই তো তাদের সম্মানটা, নিম্নতম সম্মানটা হারিয়ে ফেললেন।
ফিউচারে যারা আসবেন আশা করি তারা দলীয়করণ করবেন না। সরকারি যে সকল সংস্থা পুলিশ, র্যাব সৎ থেকে শুরু করে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বর্ডার গার্ড, বিজেপি থেকে শুরু করে মন্ত্রণালয়গুলো, এগুলোকে স্বাধীনভাবে কাজ করার অধিকার দিবেন। এবং একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাসক নিযুক্ত করেন যেন তার বান্দার আর্তনাদ তার আরশ পর্যন্ত না পৌঁছায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি শাসন ক্ষমতা দান করেন এবং যার কাছ থেকে খুশি শাসন ক্ষমতা কেড়ে নেন। বিন্দু মাত্র সময় লাগে না, বিন্দু মাত্র কারণ লাগে না। 7ই জানুয়ারি ভাবেননি শেখ হাসিনা যে তিনি ইলেকশন করে জিতে, এরকম প্রশ্ন ইলেকশন করে জিতে 4 মাসও ক্ষমতা থাকতে পারবেন না। সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা উপভোগ করতে পারবো, স্বাধীনভাবে কথা বলতে পারবো এবং স্বাধীনভাবে স্বাধীন সরকারের সমালোচনা করতে পারবো ইনশাল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।